যারা কৃষ্ণতুল্য সুরমাঙ্গ সুরমাঙ্গ সর্বসুলক্ষণাদিযুক্ত এবং মহাপ্রেম মহামাধুরী ও বৈদগ্ধ্য ইত্যাদির পরাকাষ্ঠা স্বরূপ, যারা কৃষ্ণ বাঞ্ছা পূর্তিতে সহায়কারী, তাদের নায়িকা বলা হয়েছে। নায়িকাদের প্রাথমিক পর্যায়ে স্বকীয় ও পরকীয় ভেদে দুই ভাগে ভাগ করা হয়েছে, আর পরকীয়গণ কন্যক এবং পররা দুই ভাগে বিভক্ত। স্বকীয় ও পররা নায়িকাদের তিনটি ভাগ: মুগ্ধা, মধ্যা, প্রগলভা। এদের মধ্যে মুগ্ধার কোনো ভাগ নেই, কিন্তু স্বকীয়া এবং পরর অন্তর্গত মধ্যা এবং প্রগলভা নায়িকাদের প্রত্যেককে ধীরা, অধীরা এবং ধীরা ধীরা ভেদে তিন ভাগে ভাগ করা হয়েছে। ফলে নায়িকার সংখ্যা দাঁড়িয়েছে 15। এই 15 প্রকার নায়িকাদের আবার প্রত্যেকটিকে 8টি করে বিশেষ বিশেষ অবস্থানিত 8 ভাগে বিভাজন করায় নায়িকার সংখ্যা দাঁড়িয়েছে উজ্জ্বল নীলমণিতে এই সম্পর্কে বলা হয়েছে 120। এই 8 প্রকার নায়িকারা হলেন অভিসারিকা, বাসকসজ্জিকা, উৎকণ্ঠিতা, বিপ্লব্ধা, পণ্ডিতা, কলহান্তরিতা, প্রসিতভেত্রিকা এবং স্বাধীনভর্তিকা। এই 8 প্রকার নায়িকাকে আবার অষ্টনায়িকাও বলা হয়। এই 120 প্রকার নায়িকাদের উত্তমা, মধ্যমা, কনিষ্ঠা ভেদে 3 প্রকার নায়ক 3 ভাগে ভাগ করায় নায়িকার সংখ্যা দাঁড়িয়েছে 360। এই যে এই জায়গাটা যে আছে, এটা কিন্তু খুব শর্ট করে নিয়ে খাতার মধ্যে বা একটা A4 পেজের মধ্যে লিখে নিয়ে টাঙিয়ে রাখবে, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন দেয় এবং এই জায়গাটা গুলিয়ে যায়। কি বললাম? প্রথমে পাচ্ছি কি 2 ভাগ: কন্যকা, পররা, স্বকীয়া এবং পরকীয়া। এবং তা আবার পরকীয়াগণ 2 ভাগে: কন্যকা, পররা। স্বকীয়া এবং পররা নায়িকাদের 3 ভাগ: মুগ্ধা, মধ্যা, প্রগলভা। এদের সবগুলোকে সংখ্যা দাঁড়িয়েছে 15টি। এই 15টাকে 8টি ভাগে ভাগ করে সংখ্যা দাঁড়াচ্ছে 120। এই 120কে 8 দ্বারা ভাগ করে কত? 3 ভাগে ভাগ করার সংখ্যা দাঁড়িয়েছে 360। তারপর পাচ্ছি এখানে দেখো, আলোচনাটা পুরোপুরি আছে এখানে। স্বকীয়া নায়িকা। স্বকীয়া জানোই, এখানে বলেছে উজ্জ্বল নীলমণিতে, করগ্রহ বিধিং প্রাপ্তা পত্তুরা দেশ তৎপরা প্রতিব্রাত্য ব্রাত্যাদবিচলা স্বকীয়া কথিত ইব। অর্থাৎ যাদের বিধি অনুসারে বিবাহ হয়েছে, পতির আদেশ পালনে যারা তৎপরা, পাতিব্রত্য ধর্ম থেকে যারা কিছুতেই বিচলিত হন না, রসশাস্ত্রে তাদের স্বকীয়া নায়িকা বলা হয়। যেমন রুক্মিণী দ্বারকাপুরীর মধ্যে শ্রীকৃষ্ণের মহিষীর সংখ্যা হচ্ছে 16,108। এদের মধ্যে 8 জন প্রধান স্বকীয়া নায়িকা হলেন রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, কালিন্দী, শৈব্যা, ভদ্রা, কৌশল্যা এবং মাদ্রী। এদের মধ্যে আবার ঐশ্বর্যে রুক্মিণী এবং সৌভাগ্যে সত্যভামা শীর্ষস্থানীয়। আচ্ছা, এখান থেকে বলে রাখি একটা কথা, সেটা হচ্ছে আমি এখান থেকে যে কাজটা করেছিলাম সেটা কি বলতো, সেটা হচ্ছে ওই তোমরা যে শাড়ি কেনো আর কি, শাড়ির মাঝখানে কিছু পেপার পাওয়া যায় না, বড় বড় পেপারগুলো। তো আমি ওই পেপারগুলো, মা একটা শাড়ি আনছিল, ওখানে একটা বড় পেপার পেয়েছিলাম, সেখানে আমি কি করেছিলাম, বিশাল বড় একটা পেপার, সেখানে আমি উজ্জ্বল নীলমণির এই যে ভাগগুলো ছোট ছোট করে এবং কিছু উদাহরণ পেয়েছিলাম আর কি। বিভিন্ন ভাগ কোথায় আছে আমি খুঁজতে হবে বিষয়টা। ওখানে আমি সব শর্ট প্রশ্ন এবং পলিটিক্স থেকে যত শর্ট প্রশ্ন, যে বিভিন্ন ট্র্যাজেডির নাম, সবগুলো একদম পর পর সিরিয়াল করে ওখানে, মানে পেজটা যতটুকু আর কি, এত তথ্য ওখানে ছিল। আমি ওটা কিন্তু সপ্তাহে 1-2 বার করে রিভাইজ করতাম এবং মোটামুটি এতটা আয়ত্ত হয়ে গেছিলো ওখান থেকে, মানে আমার উজ্জ্বল নীলমণি এবং পলিটিক্স থেকে ভুল হতোই না। তো এভাবে করতে পারো, বা A4 পেজে শর্ট ছোট ছোট একদম জায়গাগুলো ওগুলো তুলে ধরবে এবং তুলে রাখবে, এবং হচ্ছে সপ্তাহে 1বার করে হলে রিভাইজ করবে। তারপর তুমি 2 মাস 3 মাস পড়ার পরে আমাকে বলবে যে কতটা তোমাদের অগ্রগতি হয়েছে। আমি বললাম যে 3 মাস পরেই বুঝতে পারবে তোমাদের কতটা আয়ত্তে চলে আসে এই পলিটিক্স এবং উজ্জ্বল নীলমণি। ভাবতে পারবে না কতটুকু আয়ত্তে চলে আসবে। সবসময় টেক্সট পড়া সম্ভব না, কিন্তু এই জায়গাগুলো তো ওই বারবার টেক্সট পড়ার সময় চোখেও নাও পড়তে পারে। তো একদম ছোট ছোট জায়গাগুলো সেটা চার্ট করে নেবে। আমি হচ্ছে উপন্যাসে যতগুলো উপন্যাস আছে, যেগুলোতে পরিচিত আছে, তিতাস বলো, বিষবৃক্ষ বলো, হুতুম পেঁচা বলো, সবগুলোর আমি হচ্ছে পরপর A4 পেজের মধ্যে সাজিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে নাটকের গান এবং দৃশ্যগুলো সাজিয়েছিলাম। তারপর হচ্ছে ছোট গল্পের যে চরিত্রের বয়সগুলো সেটা সাজিয়েছিলাম, এবং কিছু কিছু ক্রম যেগুলো পেয়েছিলাম, যেমন সুন্দরম গল্প থেকে নায়িকাদের ক্রম, তাদের চরিত্র সম্পর্কে কথাগুলো, সেগুলো আমি নিজে সাজিয়েছিলাম।
তারপরে হচ্ছে এই যে পোয়েটিক্স এবং উজ্জ্বলিনী, তারপর প্রবন্ধের পাঠ্য যে পরিচ্ছেদগুলো আছে সেগুলো আমি সাজিয়ে নিয়েছিলাম। তো এইভাবে করবে এবং এক সপ্তাহ পর পর পড়বে, দেখবে তোমাদের পুরোটা আয়ত্তে চলে আসবে। এবং হচ্ছে গ্রাজুয়েট মানুষের যে শব্দার্থগুলো আছে সেগুলোও তুলেছিলাম ওখান থেকে। এবং ছোট ছোট যে তথ্যগুলো পাই সেগুলো আমি, যেমন গেটে গেটে কি, তারপরে হচ্ছে গাতি, তারপর হচ্ছে খেটে কি, এগুলো কিন্তু একদম ছোট ছোট তথ্য। এগুলো লিখতে খুব একটা সময় লাগবে না। তো সেই জায়গাগুলো তুলতে 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 দেখবে 6 মাস পরে বা 3 মাস পরে অনেক তথ্য হয়ে গেছে এবং একটা আয়ত্ত চলে এসছে। এইভাবে করতে পারো এই উজ্জ্বল নির্মিটাও। কারণ আমি বুঝতে পেরেছি আর কি, যে যত পরিশ্রম করবে এই জায়গাগুলোতে সে কিন্তু তত এগিয়ে যাবে এই জায়গাগুলোর মধ্যে। তো স্বকীয় নায়িকার বৈশিষ্ট্যগুলো কি কি? বিধিমতে, শাস্ত্রসম্মত বিধিমতে পরিগৃহীতা। বৃন্দাবনের ব্রজবালা যারা শ্রীকৃষ্ণকে মনে মনে পতিত্বে বরণ করেছেন এবং প্রতি প্রেমে ধর্মনিষ্ঠায় একাগ্রতার জন্য তারাও স্বকীয়া নায়িকা বলে পরিচিত। গান্ধর্ব রীতিতে যে ব্রজ কুমারীদের সঙ্গে শ্রীকৃষ্ণের বিবাহ স্বীকৃত তারা স্বকীয়া। যে সমস্ত নায়িকার সঙ্গে কৃষ্ণের মনোবিনিময় সম্পন্ন হয়েছে, কাম সম্পর্ক গড়ে ওঠেনি, তারা স্বকীয়া নায়িকা রূপে বিবেচিত। আর একটা কথা, সেটা হচ্ছে ধৈর্য যারা রাখতে পারবে তারা কিন্তু মানে সাফল্য পাবেই। ধৈর্য হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। পরকীয়া নায়িকা সম্পর্কে উজ্জ্বল নীলমণিতে বলা হয়েছে, আমি একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে দেখো, এই যে কথাটা বললাম, এই যে এই দুটো শব্দটা, অক্ষর দুটো মিলিত হয়ে এটা হয়েছে। কেউ জানতে না, এটা তো শিখলে যদি ক্লাসে না, মানে যারা নেই আর কি, প্রশ্ন করে দেখে পাবে না। মানে সেটা আমি শুধু নয়, যখন তোমার যদি সময় থাকে এত অবশ্যই ক্লাসগুলো দেখা উচিত। কারণ এক একজনের ভিতরে এক এক রকম জ্ঞান থাকে, তো সেটা গ্রহণ করাটাই ঠিক। পরকীয়া নায়িকা সম্পর্কে উজ্জ্বল মতে বলা হয়েছে কি, রাগে পিতামন্য, রাগে নৈর্বাপিত পিতামন লোকযুগ্মানপেক্ষিনা ধর্মেনা স্বীকৃতা জাস্তু পরকীয়া ভবন্তিতা। অর্থাৎ যে সকল নায়িকা ঐহিক এবং পারত্রিক ধর্মকে গ্রাহ্য না করে কেবলমাত্র আসক্তি এবং প্রেমবশত পরপুরুষে আত্মসমর্পণ করেন, অথচ যাদের বিবাহ ধর্মানুসারে স্বীকার করা হয়নি। আচ্ছা, এগুলো পারো, এগুলো বলে লাভ নেই। দুটো ভাগ পাই, কন্যাকা এবং পররা। এখানে একটা জিনিস আছে, ছোট তথ্য পাই আমরা। যেসব অবিবাহিতা বা কুমারী ব্রজবালা শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেমলীলায় রত তারা হচ্ছে কন্যকা পরকীয়া নায়িকা। আবার এই কন্যকা পরকীয়া নায়িকাদের মধ্যে কাত্যায়নীর অর্চনা করে কৃষ্ণের দ্বারা যাদের অভীষ্ট সিদ্ধ হয়েছিল তারা হচ্ছে ধন্য নায়িকা। এটা একটা তথ্য পেলাম, ছোট তথ্য। এই কন্যকা পরকীয়া নায়িকাদের মধ্যে কাত্যায়নীর কার পুজো করে? কাত্যায়নীর অর্চনা করে যারা কৃষ্ণের দ্বারা যাদের আভীষ্ট সিদ্ধ হয়েছে তারা কি ধন্যা নায়িকা। উজ্জ্বল নীলমণি গ্রন্থে নায়িকা প্রকরণে এদের কৃষ্ণ বল্লভা বা হরিপ্রিয়া বলা হয়েছে। লৌকিক ধর্মে অন্যের বিবাহিতা স্ত্রী হয়েও যারা গোপনে কৃষ্ণ প্রেমে অনুরক্তা, পরম মাধুর্য রসে আনন্দদায়িনী, তারা হচ্ছে পররা নায়িকা। পররা নায়িকার বৈশিষ্ট্য কি? পররা পরকীয়ায় কামক্রীড়া প্রচ্ছন্ন থাকে। প্রচ্ছন্ন কাম দ্বারা পররা নায়িকা শ্রীকৃষ্ণের সঙ্গে সখ্যতা স্থাপন করেন। 3 প্রকার হয় কি কি? সাধনপরা, দেবী এবং নিত্যপ্রিয়া। তাহলে পরনায়িকা কয় প্রকার? 3 প্রকার। সাধনপরা, দেবী, এটা দেবী হবে, এবং নিত্যপ্রিয়া। সাধনপরা নায়িকা কয় প্রকার? আবার 2 প্রকার। কি কি? যৌথিকী এবং অযৌথিকী। যৌথিকী নায়িকা কি? যে নায়িকা আপনজনের সঙ্গে সাধনরতা তাকে যৌথিকী বলে। পুরাণ এবং উপনিষদের মতভেদে যৌথিকী 3 প্রকার। পদ্মপুরাণ মতে যে সমস্ত দাণ্ডকরণ্যবাসী রামের উপাসনা করতেন এবং রামের সৌন্দর্য দর্শনে মুগ্ধ হয়েছিলেন কিন্তু অভীষ্ট লাভ করতে পারেননি, তারা রতিভাবে উদ্বুদ্ধ হয়ে বৃন্দাবনে গোপীরূপে জন্মগ্রহণ করে কৃষ্ণ রাগানুগা রতিরস আস্বাদন করেন, তারাই যৌথিকী নায়িকা। বৃহৎ বমনপুরাণ মতে যে সমস্ত গোপী রাস উৎসবে প্রারম্ভে শ্রীকৃষ্ণ সম্ভোগযোগ্য দেহপ্রাপ্ত হন, কিন্তু প্রতিগৃহে অবরুদ্ধ হওয়ায় আনন্দ সম্ভোগ থেকে বঞ্চিত হন। রতি সম্ভোগ বঞ্চিত হলেও যাদের চিত্ত প্রেমের রসাস্বাদনে বঞ্চিত হয়নি তারা যৌথিকা নায়িকা। আচ্ছা, এখানে একটা কথা বলব।
উপনিষদ মতে গোপীভাগ্য দর্শন করে যারা কৃষ্ণ প্রাপ্তির সাধনা করেন, সেই সাধনা বলে ব্রজধামে গোপীরূপে জন্মগ্রহণ করে হরিপ্রিয়া হয়ে ওঠেন, তারা যৌথিকা নায়িকা। এরা হচ্ছে বল্লভী নামে পরিচিত। বুঝতে পারলে এই জায়গাটা? সাধনপরা নায়িকা কয় প্রকার? যৌথিকী এবং অযৌথিকী। যৌথিকীকে এখানে তিন প্রকার হয় বলা হয়েছে, তিন রকম মত পাই আমরা। সেটা হচ্ছে পদ্মপুরাণ, বৃহৎ বামন পুরাণ এবং হচ্ছে উপনিষদ মতে। তো পদ্মা পুরাণে কি পাই? রামের কথা পাই। পদ্মা পুরাণে রামের কথা পাই এবং বৃহৎ বামন পুরাণে পাই রাজশস্যের কথা। এখানে একটা ভালো কথা বলে দিই, যদি মনে না থাকে, সেটা হচ্ছে এই যে ব পাই, এখানে এখানে ব পাই বৃহৎ ব্রহ্মণ পুরাণ, বৃহৎ বামন পুরাণ এবং এখানে পাই রাজশস্যের কথা বলেছে। তো দুটো শব্দের মধ্যে আমরা কি পাচ্ছি? মিল পাচ্ছি, একটা মানে আকৃতিগত মিল। তো এটা দেখে মনে রাখবে যে রাসের কথা কোথায় বলা হয়েছে? এই বৃহৎ বামন পুরাণের কথা বলা হয়েছে। এবং পদ্ম পুরাণে কিসের কথা বলা হয়েছে? রামের কথা। বা এখানে একটা জিনিস পাই, সেটা হচ্ছে দেখো, এই যে পদ্ম, কি পাই? পদ্ম। এখানে কি পাই? এই যে একটা দ পাচ্ছি। এর রাম কোথায়? দণ্ডকারণ্যবাসী। এখানে কিন্তু দণ্ডকারণ্যবাসী। তো দ এবং দয় মিল পাচ্ছি, এখানে ব এবং রয়ের আকৃতিতে মিল পাচ্ছি। তো সেখান থেকে একটা মাইন্ড ম্যাপিং করে নিতে হবে, যেখানে আমরা এই দুটো মিল পাচ্ছি এবং এখানে কিন্তু এই কথাগুলো বলেছে। বোঝা গেল? এই কথাগুলো কিন্তু বলেছে। অযৌথিকী গোপী ভাবের প্রতি অনুরাগিণী হয়ে যারা সাধনে প্রবৃত্ত হন এবং আগ্রহ এবং উৎকণ্ঠাবশত যাদের রাগানুগা ভজনে গোপীভাব সিদ্ধ হয়, তারা অযৌথিকী নায়িকা। গোপী ভাবের প্রতি অনুরাগিণী হয়ে যারা সাধনে প্রবৃত্ত হন, আগ্রহ উৎকণ্ঠাবশত যাদের রাগানুগা ভজনে গোপীভাব সিদ্ধ হয়, তারা অযৌথিকী নায়িকা। দুই প্রকার, প্রাচীনা এবং নবীনা। প্রাচীনা নিশ্চয়ই প্রাচীন হবে। যে সমস্ত অযৌথিকী নায়িকারা দীর্ঘকাল কৃষ্ণ সান্নিধ্য লাভ করে নিত্যপ্রিয়াদের পর্যায়ভুক্ত হয়ে প্রেমরস আস্বাদন করেন, তাদের প্রবীণা অযৌথিকী নায়িকা বলে। যে সমস্ত অযৌথিকী নায়িকারা দেবতা, মনুষ্য বা গন্ধর্বরূপে জন্মগ্রহণ করে ব্রজলীলার রসাস্বাদন করে, তাদের নবীনা অযৌথিকী নায়িকা বলে। মনে রাখতে হবে এই জায়গাটা। ঠিক আছে? অযৌথিক নায়িকা কয় প্রকার? দুই প্রকার। প্রাচীনা কারা? যারা দীর্ঘকাল কৃষ্ণ সান্নিধ্য লাভ করেছে, তারা হচ্ছে প্রাচীনা। এবং হচ্ছে যারা যে সমস্ত নায়িকারা অযৌথিক নায়িকারা দেবতা, মানুষ এবং গন্ধর্বরূপে জন্মগ্রহণ করে ব্রজ লীলা রসাস্বাদন করে, তাদের নবীনা অযৌথিক নায়িকা বলে। দেবী দেবী কারা? শ্রীকৃষ্ণ দেবজনীতে জন্মগ্রহণ করলে তারা সন্তোষ বিধানের জন্য যে সমস্ত নিত্যপ্রিয়া দেবীরূপে বৃন্দাবনে জন্মগ্রহণ করেন, তারা হচ্ছে দেবী অবিদায় ভূষিতা। নিত্যপ্রিয়া যে সমস্ত পররা নায়িকার রূপ ও রসানুভূতির যোগ্যতা শ্রীকৃষ্ণের সমতুল্য ছিল, তারাই নিত্যপ্রিয়া অবিদায় অভিষিক্ত। বৃন্দাবনের মধ্যে শ্রী রাধা এবং চন্দ্রাবলী এই দুইজন ছিলেন শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ নিত্যপ্রিয়া। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু মনে রাখবে, দিতে পারে এখান থেকে প্রশ্ন। এই জায়গাটা কিন্তু আমি শর্ট করে একদম খাতায় লিখে শর্ট একদম ছোট করে লিখে নিয়েছিলাম। শাস্ত্র প্রসিদ্ধ নিত্যপ্রিয়া কারা? রাধা, চন্দ্রাবলী, সবগুলো নাম মনে থাকবে না, প্রথম কয়েকটা মনে রাখলেই হবে। শাস্ত্র প্রসিদ্ধা রাধা, চন্দ্রাবলী, বিশাখা, ললিতা, শ্যাপদ্দা, শ্যামা, পদ্মা, শৈবা, ভদ্রা, তারা, বিচিত্রা, গোপালী, ধনিষ্ঠা, পালিকা। আমি মোটামুটি মুখস্থ করেছিলাম এখান থেকে। লোক প্রসিদ্ধা খঞ্জনাক্ষী, মনোরমা, মঙ্গলা, বিমলা, লীলা, কৃষ্ণা, সারি, বিশারদা, তারাবলী, চকরাক্ষী, শঙ্করী, কুমকুমা প্রমুখ নায়িকা। শ্রীরাধা চন্দ্রাবলী ললিতার অপর নাম কি? গান্ধর্বী। এটা পরীক্ষায় ছিল না? গান্ধর্বী, সুমাভা, অনুরাধা, এরকম একটা পরীক্ষা এসেছিল। গান্ধর্বী কার নাম ছিল? এসেছিল পরীক্ষায় পায়েল? আগের বার এসেছিল, হ্যাঁ। এখান থেকে একটা প্রশ্ন, গান্ধর্বী কার নাম? সেট বা নেটে একটা ছিল এরকম প্রশ্ন। নিত্যপ্রিয়াদের সকলেই যুথেশ্বরী, তবে পরম সৌভাগ্যবতী রাধা প্রমুখ অষ্ট যুথেশ্বরী সখী প্রধানা নায়িকা রূপে পরিগণিত হয়। রাধা হচ্ছে পরম সৌভাগ্যবতী রাধা প্রমুখ অষ্ট যুথেশ্বরী সখী প্রধানা নায়িকা রূপে পরিগণিত। রাধার যুথহীন সখী চারজন কে কে? বিশাখা, ললিতা, পদ্মা এবং শৈব্যা।
চারজন সখী কারা কারা? বিশাখা, ললিতা, পদ্মা এবং শৈব্যা। এদের অন্তরে রাধার মতো এই অভিসার এবং কৃষ্ণের সঙ্গ লাভের লালসা ছিল, তাই তারা যথেশ্বরী পদবাচ্য পদবাচ্য হতে পারেনি, না পদবাদ্য পদবাচ্য হতে পারেননি। তাদের সখ্য রুচিই প্রধান। এরা নায়ক নায়িকা উভয়ের প্রিয় বান্ধবী। শ্রীকৃষ্ণের সঙ্গলাভের আকাঙ্ক্ষা থাকায় এরা হরিপ্রিয়া বা কৃষ্ণবল্লভা পর্যায়ভুক্ত। তারপর নায়িকা ভেদ প্রকরণ। স্বকীয়া, পরকীয়া, সাধারণী বা সামান্য নায়িকা। স্বকীয়া এবং পরকীয়া জানো ভাগগুলোকে কি? মুগ্ধা নায়িকা, মুগ্ধা, মধ্যা, প্রগলভা। মুগ্ধা বললাম কি? যে নায়িকার প্রতি নায়ক মুগ্ধ, যে নায়িকার নতুন বয়স, অল্পমাত্র কাম, রতি বিষয়ে অনাগ্রহী, সখীদের অধীনা, রতি চেষ্টা অতিশয় লজ্জিতা, অথচ গোপনে প্রযত্নশীলা, প্রিয়তমের অপরাধে অশ্রু নয়না, প্রিয় এবং অপ্রিয় বাক্যে অনভ্যস্ত, মানে বিমুখ, তাদের মুগ্ধা নায়িকা বলে। মুগ্ধার ধীরা অধীরাদি ভেদ নেই। মুগ্ধা মানে একদম মানে সব থেকে আর কি কি বলবো, কোমল আর কি, কোমলমতি। তারপরে এই যে এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়, হ্যাঁ, এই যে কি কি যে বৈশিষ্ট্যগুলো আছে ক্রম দিয়ে দেয়, 4টা 5টা কি কি? নববয়া, নবকামা, রতিবামা, সখী বসা, সখী বীরাবতী, প্রযত্না। এই অর্থগুলো কিন্তু মনে রাখবে। এই যে সখী বীরাবতী প্রযত্ন মানে কি? রতি বিষয়ে আগ্রহী হলেও লজ্জাজনিত কারণে তা সম্ভব করতে না পারা। রোষকৃত বাষ্প মৌনা, প্রেমিক অপরাধী হলে তাকে ভৎসনা না করে রোষ বসে ক্রন্দন করা। মান বিমুখী মৃদি মানে মৃদু স্বভাব, অক্ষমা, প্রিয়তমের প্রতি ক্ষণকালের জন্য মন মানে অক্ষম। মধ্যা নায়িকা কি? মাঝখানে, যে নায়িকা লজ্জা এবং মদন দুই সমান, যিনি প্রকাশমান যৌবনে গর্বান্বিতা, যার বাক্য ঈষৎ প্রগলাভ, মান বিষয়ে যিনি সময়ে বিশেষে মৃদু এবং অন্য সময়ে কর্কশ। রসশাস্ত্রে তাকে মধ্যা নায়িকা বলা হয়েছে। মধ্যা মানে কি? মাঝখানে। তো দেখো এই যে লজ্জা এবং মদন দুই সমান, যিনি প্রকাশমান যৌবনে গর্বান্বিতা, ঈষৎ প্রগলাভ মানে পুরো প্রগলভ নয়, ঈষৎ প্রগলাভ, মান বিষয়ে যিনি সময়ে বিশেষে মৃদু কখনো কর্কশ, সেটা হচ্ছে মধ্যা নায়িকা। তো এখানে দেখো বৈশিষ্ট্যগুলো কি, সেটাও ওই মধ্যে মাঝখানে পড়বে। যেমন সমান লজ্জা মদনা, সমান থাকবে লজ্জা, নায়কের সচেষ্ট নেত্রপাতে লজ্জায় বদন অবনত করা, আবার নায়ক অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করলে সরসিজ নয়নে চেয়ে থাকা। প্রদত্ত তারুণ্যশালিনী মানে কি? কোমলের থেকে একটু উন্নত হয়েছে সেখানে, এখানে। কামধনু নিন্দিত ভ্রুভঙ্গি, যৌবন সৌন্দর্য চিত্ত চাঞ্চল্যময়ী, কিঞ্চিত প্রগলভা, মোহন্ত শ্রুত ক্ষমা, রতিক্লিষ্ট অথচ মূর্ছিত না হওয়া পর্যন্ত সুরভ সম্ভোগে সক্ষমা, মানে কোমল ও কর্কশা। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এই কর্কশা মানময়ী নায়ীকে 3 ভাগে ভাগ করা হয়, ধীরা, অধীরা, ধীরা ধীরা। তো এগুলো পারবে, এগুলো ওই ধীরা অধীরা ধীরা ধীরার বৈশিষ্ট্যগুলো পড়লেই কিন্তু পেয়ে যাবে। তো ওগুলোই হচ্ছে এই মাঝখানে মধ্যা এবং প্রগলভাকে এই 3টে ভাগে ভাগ করা হয়। তো এই 3টি ভাগ কিন্তু দেখে নিও। প্রগলভা, প্রগলভা মানে কি? কি বলেছিলাম? প্রগলভা মানে সমস্ত বিষয়ে পারদর্শী, সমস্ত বিষয়ে পারদর্শী। প্রগলভা বা কি হলো? পাকা মানে পাকা, পাকা বা এটা কি বলবো, আচ্ছা পারদর্শী, সমস্ত বিষয়ে পারদর্শী। যে নায়িকার পূর্ণ যৌবন, যিনি মদান্ধা, বিপরীত সম্ভোগে উৎসুক, প্রচুরতর ভাবোদগমে পটু, প্রেমরসে প্রিয়তমকে আকৃষ্ট করায় সমর্থা, উক্তিতে এবং চেষ্টায় যিনি পৌরা এবং অর্থাৎ নিপুণা, মান বিষয়ে যিনি অতি কর্কশ, তাকে প্রগলভা নায়িকা বলে। প্রগলভা নায়িকার বৈশিষ্ট্য কি? পূর্ণতা, একদম পুরোপুরি পূর্ণ যখন হয়ে গেছে আর কি, পূর্ণ তারুণ্য, মদান্ধা, নিরংসা, পরবশ হয়ে উন্মত্তবোধ আচরণ করা, উরু উরুৎসুকা, ভূরি ভাবোদগম অভিজ্ঞা, রসাক্রান্ত বল্লভা। খুব একটা সুন্দর জায়গা, এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছিল এই জায়গাটা। রসাক্রান্ত বল্লভা, সন্তত স্রব কেশবা, স্বাধীন ভর্তিকা। এখান থেকে কিন্তু প্রশ্ন ছিল। এবার কি এসেছিল এখান থেকে? এখান থেকে কি প্রশ্ন ছিল কোনো? সম্ভবত ছিল না। হ্যালো, এখান থেকে কি প্রশ্ন ছিল বলো দেখি?
হ্যালো, গতবার না, ছিল। এখান থেকে প্রশ্ন ছিল না। গতবার এখান থেকে প্রশ্ন ছিল। রসাক্রান্ত বল্লভা। যে নায়িকা নায়ককে সর্বদা নিজের আজ্ঞানুবর্তী করে রাখে, সন্তাত স্রব কেশবা। যে নায়িকার নির্দেশ অনুসারে নায়ক চলতে আগ্রহান্বিত হয়, স্বাধীনভর্তিকা। স্থান কাল অবস্থা বিশেষে নায়ক নিজে থেকে যে নায়িকার নির্দেশনাবর্তী হয়। দেখো, তিনটি কিন্তু একই রকম, কিন্তু একটু পার্থক্য এখানে আছে। এই জন্য এখান থেকে প্রশ্ন দিয়েছিল, উত্তর ছিল রসাক্রান্ত বল্লভা, কিন্তু আমরা উত্তর দিয়েছি স্বাধীনবর্তিকা। তো ভালো করে দেখো লাইনটা কোথায় পার্থক্য। যে নায়িকা নায়ককে সর্বদা নিজের আজ্ঞানুবর্তী করে রাখে, যে নায়িকা নায়ককে সর্বদা নিজের আজ্ঞানুবর্তী করে রাখে, সন্তত সন্ততা শ্রবকে সবা। যে নায়িকার নির্দেশ অনুসারে নায়ক চলতে আগ্রহান্বিত হয়। দেখো একটু তফাৎ কিন্তু এখানে পড়লে পেলাম কি, নায়ক নায়িকা নায়ককে আজ্ঞানুবর্তী করে রাখে, আর এখানে কি পেলাম, যে উল্টোটা পেলাম, নায়কই নায়কই নায়িকার আজ্ঞানুসারে চলতে, নির্দেশনে চলতে আগ্রহান্বিত হয়। এবং স্বাধীনবর্তী কি, স্থান কাল অবস্থা বিশেষে, কখন, স্থান কাল অবস্থা বিশেষে নায়ক নিজে থেকেই যে নায়িকার নির্দেশ অনুবর্তী হয়। স্থান কাল অবস্থা বিশেষে মনে রাখবে, স্থান কাল অবস্থা বিশেষে নায়ক নিজে থেকেই যে নায়িকার নির্দেশনাবর্তী হয়, সেটা হচ্ছে স্বাধীনভর্তিকা। এই জায়গাটা কিন্তু খাতায় আলাদা করে লিখে রাখবে, কারণ এখান থেকে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে তিনটে কিন্তু সামান্য তফাৎ পেলাম, এখান থেকে কিন্তু প্রশ্ন দিলে গুলিয়ে যেতে পারে, সেই জন্য এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য রাখবে। বোঝা গেল? তারপর কি পাচ্ছি, অতি পৌরোক্তি, অতি পৌর চেষ্টা, মানে অত্যন্ত কর্কশা। মানিনী প্রগলভা নায়িকা তিন প্রকার হয়, ধীর প্রগলভা, অধীর প্রগলভা, ধীরাধীর প্রগলভা। ধীর প্রগলভা কি, যে প্রগলভা মাইনী নায়িকা আদরান্বিতা হলো প্রেমাত্মক আকার ইঙ্গিত সংগোপন করে নায়কের অনুরোধ এড়িয়ে যান, শ্রুত সম্ভোগে উদাসীন হন, তাকে ধীর প্রগলভা নায়িকা বলে। অধীর প্রগলভা, যে প্রগলভা মাইনী নায়িকা ক্রোধ ভয়ে নায়ককে নিঃস্বভাবে তাড়না করে, তিরস্কার করেন, তাকে অধীর প্রগলভা বলে। মনে রাখবে কি প্রগলভার বৈশিষ্ট্য, প্রগলভার বৈশিষ্ট্য, এখানে কি আছে, ধীর আছে, এখানে কি আছে, অধীর আছে। তো এই দুটো পার্থক্যগুলো যখন প্রশ্ন দেবে, সবসময় এই জায়গাগুলো খুঁজে বের করতে হবে। এখানে কি বললো, ধীর প্রগলভা, তার বৈশিষ্ট্যগুলো কি কি, এটা ছিল বৈশিষ্ট্য। অধীর, সেটা অধীর হবে। হুম, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর ধীরা ধীরা মানে কি, কি বললাম, ধীর এবং অধীর দুটোই কিন্তু আছে এখানে। যে প্রগলভা মানি নায়িকা অশ্রু বিমোচন করে প্রিয়তমের প্রতি বক্তব্য করে। দেখো কি সুন্দর পার্থক্যটা। ধীরা ধীরা প্রগলভা, কি বললো, প্রগলভা মানে কি সমস্ত সে পারদর্শী, ধীরা যোগ অধীরা, ধীরা যোগ অধীরা, এখানে কি, এবং ধীরা, ধীরা মানে কি ধীর কোমল, অধীরা মানে রাগ উদ্ধত। তো ধীরা ধীরা প্রগলভা, যে প্রগলভা মানে নায়িকা অশ্রু বিমোচন করবে আবার বক্রোক্তিও করবে, সেটা হচ্ছে ধীরা ধীরা প্রগলভা। স্বকীয় পরকীয় নায়িকাকে জ্যেষ্ঠা এবং কনিষ্ঠা ভেদে ভাগ করা হয়। নায়কের দিক থেকে প্রণয়ের আধিক্য এবং অল্পতার ভিত্তিতে জ্যেষ্ঠা এবং কনিষ্ঠা ভেদ হয়ে থাকে। জ্যেষ্ঠা এবং কনিষ্ঠা জ্যেষ্ঠা এবং কনিষ্ঠা ভেদ মধ্যা এবং প্রগলভা নায়িকাদের ক্ষেত্রে দেখা যায়, মুগ্ধা নায়িকাদের ক্ষেত্রে এই ভেদ নেই। মধ্যা প্রগলভা দুই প্রকার হয়, কেহ কৃষ্ণ প্রেমে জ্যেষ্ঠা, কেহ কনিষ্ঠা, কেহ আর। জ্যেষ্ঠা নায়িকা কি, যে নায়িকার প্রতি নায়কের সমাধিক প্রীতি থাকবে, সেটা হচ্ছে জ্যেষ্ঠা নায়িকা। মধ্যা জ্যেষ্ঠা, প্রগলভ জ্যেষ্ঠা। মধ্যা মানে কি, কি বললাম, মধ্যা মানে কি মাঝখানে, প্রগলভা মানে কি উদ্ধত, অর্থাৎ এর প্রতি বেশি ভাব থাকবে। কনিষ্ঠা নায়িকা, যে নায়িকার প্রতি নায়কের প্রীতি তুলনায় কম থাকে, তারা হচ্ছে কনিষ্ঠা। কনিষ্ঠা দুই ভাগে, মধ্যা কনিষ্ঠা, প্রগলভ কনিষ্ঠা। তো মধ্যা কনিষ্ঠা এবং প্রগলভ কনিষ্ঠার এখানে দেখো এই আছে লাইন, কুঞ্জগৃহে নিদ্রারত দুই নায়িকার মধ্যে একজনকে গভীর নিদ্রায় আচ্ছন্ন করে অপরকে জাগিয়ে তার সঙ্গে মিলিত হলে সে হলো মধ্যাজ্যেষ্ঠা এবং নিদ্রিত নায়িকা হচ্ছে মধ্য কনিষ্ঠা। দুই নায়িকার পাশা খেলায় দক্ষ নায়ক একজনকে উপদেশ দিয়ে প্রায় বিজয়িনী করে খুশি করলেন, কিন্তু শেষ পর্যন্ত জেতালেন অন্যকে। এখানে যাকে জেতালেন তিনি প্রগলভ জ্যেষ্ঠা এবং অপরজন হচ্ছে প্রগলভ কনিষ্ঠা। আচ্ছা, তোমরা কি ঘুমিয়ে পড়েছো না আছো?
লিসা, পায়েল, রাজীব, শতাব্দী। আছি স্যার। না আছি স্যার। আছি এখান স্যার, থেকে না ঘুমাইনি। একটা বিষয় করতে হবে, পরের দিন থেকে ক্লাস করলে মাঝখানে মাঝখানে কিছু প্রশ্ন ঢুকিয়ে দিলে ভালো হবে, আলোচনা হবে এবং ক্লাসে ঠিকও থাকবে। আমার রেকর্ডিং মনে হয় ভুল হয়ে গেছে। আচ্ছা, তারপর সাধারণী বা সামান্য। সাধারণ, এটা বুঝতে পারবে। বহুবল্লভা যে নায়িকা কেবলমাত্র দ্রব্য অর্থ লাভের প্রত্যাশায় নির্গুণ বা গুণবান নির্বিশেষ যে কোনো নায়কের সঙ্গে অতিক্রিয়ারত হয় তাদের সাধারণী বা সামান্য নায়িকা বলে। নায়িকার অষ্ট অবস্থা। অভিসারিকা, প্রিয় মিলনের উদ্দেশ্যে নায়িকা সংকেত কুঞ্জ অভিমুখে যাত্রা করেন। এই অষ্টবিধ অবস্থা জ্যোৎস্নাভিসারিকা, তমসাভিসারিকা, বর্ষাভিসারিকা, দিবাভিসারিকা, কুজ্ঝটিকা ভিসারিকা, তীর্থযাত্রী ভিসারিকা, দেবদর্শনাদি হলে উত্তমাভিসারিকা, বংশীধ্বনি শ্রবণে, অসামঞ্জস্য ভিসারিকা, অসমৃত বেশবাসী। যে নায়িকা কান্তকে অভিসার করান এবং স্বয়ং অভিসার করেন তাকে অভিসারিকা বলে। জ্যোৎস্না ও তমসীভেদে অভিসারিকা দ্বিবিধা। শুক্লপক্ষে শুক্লবর্ণ বেশ, কৃষ্ণপক্ষে কৃষ্ণবর্ণ বেশভূষা ধারণ করে অভিসারী যান। অবশ্য পরবর্তীকালে পীতাম্বর দাস তার রসমঞ্জরি গ্রন্থে ৮ প্রকার অভিসারের কথা উল্লেখ করেছেন। এছাড়াও বাংলার বৈষ্ণব পদকর্তারা আরও কিছু নতুন সংযোজন ঘটিয়েছেন। বাসকসজ্জা, জানাই বাসকসজ্জা কি? বাসকসজ্জা, প্রিয় মিলনের উদ্দেশ্যে নায়িকা স্বদেহ এবং কুঞ্জ সাজিয়ে প্রতীক্ষামানা অবসর সময়ে প্রিয়তম আসবে এই ভেবে যে নায়িকা নিজের দেহ এবং বাসগৃহ সুসজ্জিত করেন তিনি বাসকসজ্জিকা। এই সম্পর্কে উজ্জ্বল নীলমণিতে বলা হয়েছে এর অষ্টাবস্থা, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, বাসকসজ্জার অষ্টাবস্থা কি? প্রথম 5টা কিন্তু দিয়ে দেয়, ক্রম সাজাও। মোহিনী, জাগ্রতিকা, রদিতা, মধ্যন্তিকা, কান্ত প্রিয়বাক্য বলবেন এরূপ চিন্তা ও আলাপমগ্না, সুপ্তিকা, কপট নিদ্রাযুক্ত। এর চেষ্টা হচ্ছে প্রিয়তমের পথ নিরীক্ষণ, সখীগণের সঙ্গে বিনোদলাভ, স্বরক্রিয়া, সংকল্প, মুহুর্মুহু দ্যুতির প্রতি অবলোকন, অপরূপ রায়কচরিত নিভৃত নিকুঞ্জ মাঝে ধ্বনি সাজয়ে পুনঃ পুনঃ উঠে চকিত জ্ঞানদাসের পথ। এটা হচ্ছে কুঞ্জাভিষেক বাসকসজ্জার একটা পদ। উৎকণ্ঠিতা মানে কি? উৎকণ্ঠ হয়ে বসে থাকা। নায়কের আগমনের বিলম্ব দেখে উৎকণ্ঠাযুক্ত নায়িকা নায়কের জন্য উৎসুকভাবে অপেক্ষমাণ। এই যে 8টি অবস্থা, এই যে 8টা যে অবস্থা আছে এখানে, উৎকণ্ঠিতা, বিপ্রলব্ধা, এগুলোর সবথেকে গুরুত্বপূর্ণ কি বলতো? এই যে অষ্টবস্থা। হুম, আচ্ছা, এখানে একটু আলাদা দেওয়া আছে সম্ভবত অষ্টবস্থাটা। আমি পাঠিয়ে দেবো, ওই অন্য একটা বই আছে, সেখানে শর্টকাট বা সহজ করে দেওয়া আছে, ওখান থেকেই প্রশ্ন দেয়। বিপ্লব্ধা মানে কি? অর্থটা মনে রাখবে তাহলে হবে, আর কিছু মনে রাখার দরকার নেই এখান থেকে। বিপ্লব্ধা মানে কি? প্রতারিতা বা বঞ্চিতা। প্রতিশ্রুতি দিয়েও নায়ক না আসায় নায়িকা বঞ্চিতা বা প্রতারিতা। এর অষ্টাবস্থা বিকলা, প্রেমমত্তা, ক্লেশা, বিনীতা, নির্দয়া, প্রখরা, দ্রুতাদ্বরা, ভীতা, এগুলো হচ্ছে বিপ্লব্ধার অষ্টাবস্থা। খণ্ডিতা মানে কি? মিলনের কাল অতিক্রান্ত হওয়ার পর যে নায়িকার প্রিয়তম অন্য নায়িকার সঙ্গে সম্ভোগের চিহ্ন দেহে ধারণ করে সকালবেলা আসেন তাকে দেখে পূর্ব নায়িকা খণ্ডিত অবস্থা প্রাপ্ত হন। এখানে ভালো করে মনে রাখবে যে অর্থটা কি, খণ্ডিতার অর্থটা কি, তাহলেই কিন্তু মনে থাকবে। অষ্টাবস্থা কি? নিন্দা, ক্রোধা, ভয়ানকা, প্রগলভা, মুগ্ধা, এগুলো হচ্ছে অষ্টাবস্থা। কলহান্তরিতা মানে কি বলতো? কলহান্তরিতা মানে কি বলো রাজীব? ঝগড়া করে, কলহ করা মানে নায়িকা হচ্ছে ঝগড়া। যে মান করে নায়িকা মান করে বসে আছে, আর সেই সময় নায়ক এসে মান ভাঙানোর চেষ্টা করছে, কিন্তু নায়ক চলে যাওয়ার পরে নায়িকার মনে হচ্ছে যে আহ গুরুত্ব দিলেই বরঞ্চ ভালো হতো, ফলে নায়ক চলে যাওয়ার ফলে নায়িকার মনে যে অনুতাপ হচ্ছে সেটাই হচ্ছে যে কলহান্তিকা। কলহান্তরিতা, যে নায়িকা সখীদের সামনে চরণে পতিত প্রিয়তমকে নিরসন অর্থাৎ উপেক্ষা করে অথবা
পরিত্যাগ করে পরে অতিশয় অনুতাপ করেন তাকে কলহান্তরিতা বলে। অষ্টাবস্থা এগুলো একটু দেখে নিও, অষ্টাবস্থাগুলো খুব গুরুত্বপূর্ণ। প্রসিত ভর্তৃকা, নায়ক দূরদেশে গেলে তার আগমন পথ নিরীক্ষিতা নায়িকাকে প্রসিত ভর্তৃকা বলে, প্রসিত ভর্তৃকা বলে। মথুরাগামী শ্রীকৃষ্ণের জন্য প্রসিত ভর্তৃকা শ্রীরাধার বিরহকে তিন ভাগে ভাগ করা হয়েছে: ভাবী বিরহ, ভবন বিরহ, ভূত বিরহ। ভাবী, ভবন, ভূত। এর অষ্টাবস্থাগুলো দেখে নিও। স্বাধীন ভর্তৃকা কি? স্থান কাল। দ্বৈত যে নায়িকার অধীন হয়ে শত নিকটে অবস্থান করেন সেই নায়িকাকে স্বাধীন ভর্তৃকা বলে। কিন্তু আমি এটা বলবো না, এটা মুখস্থ রাখার জন্য বলবো যে ওটা আগে যেটা বললাম, স্থানকাল অবস্থা বিশেষে যে নায়ক নায়িকার আজ্ঞানুবর্তী হয় তাকে হচ্ছে স্বাধীনবর্তিকা বলে। বৈষ্ণবীয় রসশাস্ত্রে 120 প্রকার নায়িকাকে উত্তমা, মধ্যমা, কনিষ্ঠা ভেদে ভাগ করায়। নায়িকার সংখ্যা 360। শ্রীকৃষ্ণ যেমন নিখিল নায়কের সমস্ত অবস্থায় বিদ্যমান, তেমনি শ্রী রাধাতেও সকল নায়িকার প্রায় সমস্ত অবস্থা রয়েছে। উজ্জ্বল নীলমণিতে তাই নায়িকাভেদ প্রকরণে নায়িকা সম্পর্কে শেষ কথা বলা হয়েছে: নায়িকাবস্থাং রাধায়াং প্রায়শ মতা। নায়িকাভেদ প্রকরণে অপ্রাকৃত কৃষ্ণ শিবাময়ী গোপীগণের পৌরত্বের শ্রেষ্ঠত্ব সূচিত হয়েছে। শ্রীরূপ গোস্বামী দেখিয়েছেন যে স্বকীয় ও পরকীয়তে নায়িকা মোট 14 প্রকার, কন্যকা সহ 15 প্রকার। অর্থাৎ নায়িকা, স্বকীয়া, পরকীয়া ও কন্যকার মুগ্ধা ছাড়া অন্য কোনো ভেদ নেই। অর্থাৎ শ্রীরূপ গোস্বামী বলেছেন কন্যকা সর্বদাই মুগ্ধা, তার অবস্থান্তর হয় না। সেখানে ভাগগুলো দেওয়া আছে, নোটটা পাঠিয়ে দেবো, তোমরা একটু লিখে নিও খাতায়। আচ্ছা, শৃঙ্গার আছে এখানে। বিপ্লব্য সম্ভোগ, বিপ্লম্ভ, সম্ভোগ, পূর্বরাগ, মান, প্রেম, বৈচিত্র্য, প্রবাস, দর্শনজাত শ্রবণ, এটা পড়াচ্ছি না আজকে আর। সাক্ষাৎ দর্শন, চিত্ত দর্শন, স্বপ্ন দর্শন। আর শ্রবণ কয় প্রকার? 5 প্রকার: বন্দিমুখে, দ্যুতিমুখে, সখীমুখে, ভাটমুখে, গীতাদি শ্রবণ। আচ্ছা, এখানে শুধু অর্থগুলো একটু বলি। আচ্ছা, বিপ্রলম্ভ মানে কি বলতো? প্রতারিতা। না, আমি আগে একটা ক্লাস করেছিলাম রাজীব, তাই তো? হ্যাঁ স্যার। মনে হচ্ছে বিপ্লম্ভ, বিচ্ছেদ, বিপ্লম্ভ বিচ্ছেদ। তারপরে প্রেম বৈচিত্র্য মানে কি? নায়ক নায়িকা কাছাকাছি আছে, যদি কখনো কাছাকাছি না থাকে এই ভেবে যে একটা উদ্বেগের সৃষ্টি হচ্ছে উভয়ের মনে, সেটাকেই বোঝাচ্ছে। প্রেম বৈচিত্র্য। হুম এটাই তো হুম স্যার। হুম হুম প্রেম বৈচিত্র্য, এটা হচ্ছে। তারপরে সম্ভোগ তো জানাই, আর দর্শন এগুলো পারবে, সহজেই পারবে এগুলো। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে বলি, এগুলো একটু মনে রাখবে, হ্যাঁ? মানে এই যে অবস্থাগুলো, ক্রমগুলো, এই যে লালসা, উদ্বেগ, জাগরজা, তানব, জড়তা, এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছিল। সুতরাং এগুলো একটু মনে রাখতে হবে অবস্থাগুলো। সামঞ্জস্যরতি, অভিলাষ, চিন্তা, স্মৃতি, গুণকীর্তন, মান। তারপরে মানের বৈশিষ্ট্যগুলো: বৈরাগ্য, শঙ্কা, ক্রোধ, চপলতা, অসূয়া। মানের হচ্ছে 2 প্রকার: সহেতুমান, নির্হেতুমান। সহেতু মানে কি? আচ্ছা, কারণ আছে। নির্হেতু মানে কোনো কারণ নেই। এগুলো আমি নোট দিয়ে দেবো, তোমরা দেখে নিও একটু। তারপর এখানে অনুমিত মানে কিছু ভাগ পায়: ভোগাঙ্কমান, গোত্রস্থলনমান, স্বপ্ন দর্শনমান। মান ভঞ্জনের যেগুলো আছে আর কি, এগুলো দেখে নিও। প্রবাসের 2 প্রকার, 3 প্রকার: বুদ্ধিপূর্বক প্রবাসে 2 ভাগে ভাগ করা হয়: কিঞ্চিতর, সুদূর প্রবাস। সুদূর প্রবাস ভাবী, ভবন, ভূত, এই 3 ভাগে ভাগ করা হয়। আচ্ছা, অবুদ্ধিপূর্বক প্রবাস। আচ্ছা, এখান দিয়ে আর করাচ্ছি না, ক্লান্ত হয়ে গেলাম। ঠিক আছে, তাহলে নোটটা আমি পাঠিয়ে দিচ্ছি গ্রুপে। হুম
আচ্ছা, মোটামুটি তো এখান থেকে সবার পড়াই আছে, তাই না? পায়েল পড়েছো ঠিকঠাক এখান থেকে? পায়েল? ভুলে যাই স্যার। হ্যাঁ, এখান থেকে তাহলে বারবার রিভিশন করতে হবে। মক টেস্ট তো আমি অনেকগুলো তুলেছি, মোটামুটি 100 খানা প্রশ্ন আছে, সবগুলো মোটামুটি 3টি সেট করেছি, ওখানে 100-র উপরে প্রশ্ন আছে। কিন্তু বিষয়টা হচ্ছে মক টেস্ট তো প্রত্যেকদিন নেওয়ার সম্ভব নয় ওগুলো, তো সেই জন্য কিন্তু বারবার পড়তে হবে, বারবার পড়ে নিয়ে একটা স্ট্রং একটা জায়গা করতে হবে। দেখো এইগুলো কি, মানে আমি বলি আর কি, আমার কাছে যারা পড়ছে পার্সোনালি, তাদেরকে কিন্তু আমি যতটুকু সাহায্য করার, এরকম সাহায্য বড় বড় সেন্টারও পাবে না, আমি যতটুকু করি আর কি সবার জন্য। সেটা হচ্ছে এই জায়গাগুলো যদি ঠিকঠাক করতে পারো, যেমন ভাষা, এটা যদিও এখান থেকে সম্ভব না ঠিকঠাক করা, কারণ আর্য ভাষা সব আর মুখস্থ রাখা সম্ভব নয়। এখান থেকে যে জায়গাগুলো স্ট্রং করা যেতে পারে সেটা হচ্ছে উপভাষা। এখান থেকে খুব ভালো করে করা যায় উপভাষা, শব্দভাণ্ডার, ধ্বনি পরিবর্তন, অক্ষর, বর্ণ, এগুলো খুব ভালো করে করা যেতে পারে। তারপরে হচ্ছে ছন্দ অলঙ্কারটা খুব ভালো করে করতে পারো। পোয়েটিক্স, উজ্জ্বল নিরমণি, কাব্য কবিতার যে পার্টটা আছে খুব সুন্দর একটা পার্ট, এখান থেকে কিন্তু সহজেই নাম্বারটা ক্যারি করা যায়। এই জায়গাগুলো কিন্তু একদম একটা স্ট্রং, মানে পাওয়ার হাউস তৈরি করতে হবে এখানে। এবং একটা হচ্ছে পেপার ওয়ান। আমি পেপার ওয়ান যেটা করছি আর কি, সেটা তোমরা কে কে মক টেস্ট দিয়েছো পেপার ওয়ানে আজকে? শতাব্দী দাওনি? কি কমিউনিকেশন? হ্যাঁ, আজকে যে লিঙ্কটা দিলাম, পায়েল দিয়েছো? হ্যাঁ দিয়েছি স্যার। পায়েল? না স্যার, দেওয়া হয়নি, দিয়ে দেবো। হ্যাঁ, লিসা তো দাওনি, রাজীবও দাওনি। না স্যার। দেখো ওই আচ্ছা, শতাব্দী দিয়েছো তো, ওখানে ইসেগুলো পড়েছিলে? হ্যাঁ এক্সপ্লেন করা ছিল, মানে কোশ্চেনের অ্যান্সার যখন করলাম তারপরে যখন মানে দেখাচ্ছে কটা রাইট হয়েছে তারপরে এক্সপ্লেন করা ছিল। হ্যাঁ, তো বুঝতে পেরেছো, আমি চেষ্টা করেছি ওখান থেকে, এখন থেকে হচ্ছে যে পেপার ওয়ানের যে মক টেস্টগুলো দেবো সেটা হচ্ছে সবগুলো এক্সপ্লেনেশন থাকবে খুব সুন্দর করে। আমি একমাত্র দেখেছি, আমি মোটামুটি যতগুলোতে মক টেস্ট দিয়েছিলাম বা পড়েছিলাম মোটামুটি, পিডাব্লিউ, আনএকাডেমি, তারপর হচ্ছে সিএনএচইউআরস, তলবির স্যারের, তারপর হচ্ছে চেয়ারে বাড্ডা, স্যার ওখানে। পিডব্লিউ যে ওটা কি খুব ভালো? দেখো ভালো বলতে সব জায়গায় ভালো ভালো স্যার ম্যাডাম আছে, যেমন পিডাব্লিউতে দুজন পড়ায় আর কি, নিশান্ত না কি স্যার একজন অঙ্ক করায়, আর একটা ম্যাডাম মরিয়ম ম্যাডাম, নাম কি, নাম ভুলে গেলাম নামটা, ওই ম্যাডামটা পড়ায়, আগে বাইজুসে পড়াতো। তো বিষয়টা হচ্ছে সব জায়গায় ভালো স্যার ম্যাম আছে, যেমন আনএকাডেমিতে ভালো ভালো স্যার আছে, বা আনএকাডেমি যে অঙ্কের যে স্যার আছে, এখন স্যারটা আছে, উনি খুব ভালো পড়ায়, আমার খুব পছন্দ হতো, আমি টিআই ওনার কাছে করতাম আর কি। তারপরে বাইজুস আরেকজন ম্যাডাম পড়াতো, আইসিটি বেশিরভাগ পড়াতো, তোশিবা শুক্লা, আনএকাডেমিতে পড়ায়। আর তলবির সাফনা আলাদা পড়ায়, নিজের সিএন অ্যাচিভার্স বলে ওখানে পড়ায়। তারপর হচ্ছে অদিতি ম্যাম চেয়ারে বাড্ডা বলে নিজের পার্সোনাল একটা ইসে করেছে। তো এখন অনেকগুলো কোচিং আছে, সেন্টার আছে, এছাড়াও বাইরে তো আরও অনেক আছে, অনেক অনেক, মানে হিসাব নেই আর কি। আরেকটা হচ্ছে কি যেন ইউনিভার্সিটি বলছে ওরা, ওখানেও দেখলাম ভালো পড়ায়, কিন্তু হিন্দি ভার্সন আর কি। আর এছাড়া কিছু কিছু স্যার আছে, যেমন কুমার ভরত স্যার, উনি আমার খুব ভালো লাগতো পার্সোনালি। হুম, অলওয়েজ স্যার ভালো লাগতো। কিন্তু বিষয়টা হচ্ছে মক টেস্টের ক্ষেত্রে, মানে আমি শুধু ক্লাস করলাম, কত ক্লাস করবে, সেটা তো আর শেখা সম্ভব নয়, সারাদিন ক্লাস করলেও কিচ্ছু হবে না, আমাকে বেশি করে পড়তে হবে, এবং হচ্ছে মক টেস্টগুলো ঠিকঠাক দিতে হবে। আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তুমি যদি ঠিকঠাক পেপার ওয়ানে মক টেস্ট প্রত্যেক দিনই দাও আর কি। মানে আমার যেটা সমস্যা হতো, আমি পেপার ওয়ানে খুব কাঁচা ছিলাম এবং পারতাম না ঠিকঠাক। তো আমি পরীক্ষার আগে 1 মাস, টানা 1 মাস আমি একটা বই নিয়েছিলাম আর কি, পিডাব্লিউর বইটা, কোশ্চেন ব্যাংক আর কি। ওখানে প্রচুর কোশ্চেন, আমি মোটামুটি 1 মাসে 25 থেকে 26টা আমি মক টেস্ট কমপ্লিট করেছিলাম, সেট আর কি, সেট প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সেট। তো সেখানে আমি যেটা করতাম, এবং হচ্ছে টেক্সট বুকেও মক টেস্ট দিতাম। আমি যতগুলো মক টেস্ট দিয়েছি সব থেকে বেস্ট হচ্ছে টেক্সট বুক। কিন্তু টেক্সট বুক এখন করেছি কি, আমি তো নিয়েছিলাম প্রো পাস, এখন দেখি কিছু প্রশ্নের এলিট পাস, এখন এলিট পাস নিতে হবে। তো সব তো আর নেওয়া সম্ভব নয়, কারণ এলিট পাস নিলে ওখানে দেখলাম প্রচুর প্রশ্ন আছে, এখন এখানে বেশি একটা প্রশ্ন দিচ্ছে না প্রো পাসে। তো সেই জন্য আমি আর মক টেস্ট আমার তো দেওয়ার প্রয়োজন নেই। তো একজনকে দিয়েছি যে মক টেস্ট দিতে পারি সেখানে, আমার অ্যাকাউন্টটা ভাইকে, একটা বান্ধবীকে দিয়েছি আর কি, বোন। তো বিষয়টা হচ্ছে এখন হচ্ছে
এই যে মক টেস্টগুলো দেবে কোথায় দেবে, পেপার ওয়ানের আর কি। টেক্সট বুকের মক টেস্টগুলো যেটা ছিল আর কি, সেটা হচ্ছে ওখানে এক্সপ্লেনেশনগুলো খুব ভালো করে দেওয়া ছিল। কেউ যদি ওখান থেকে মক টেস্ট দেয় এবং এক্সপ্লেনেশনগুলো খুব ভালো করে পড়ে, একবার মোটামুটি থিওরি পড়ার পরে আর থিওরি পড়ার দরকার নেই, ওখানে মক টেস্ট এবং এক্সপ্লেনেশন খুব ভালো করে পড়লে হয়ে যাবে, দরকার নেই আর। তো সেটাই আমি চেষ্টা করছি যে পেপার ওয়ানের ক্ষেত্রে টেক্সট বুকে যেরকম এক্সপ্লেনেশন দেওয়া থাকতো সেটা দেওয়ার চেষ্টা করছি। আজকে মক টেস্ট, গতকালে মক টেস্ট দিয়ে বুঝেছো যে এক্সপ্লেনেশনগুলো ঠিকঠাক আছে কি না। যদি এখান থেকে আমি যে মক টেস্টগুলো দিচ্ছি পেপার ওয়ানের ক্ষেত্রে, যদি ঠিকঠাক মক টেস্টগুলো দাও আর কি, আশা করবো আর কিছু দিতে হবে না। যে এক্সপ্লেনেশনগুলো দিচ্ছি আমি, এর বাইরে আর দিতে হবে না। আমি মোটামুটি অনেকদিন পরিশ্রম করে মোটামুটি পেপার ওয়ান থেকেই প্রচুর সেট, মানে কোশ্চেন তো অ্যাভেলেবেল আছে অনলাইনে, মানে নেটে আছে, কিন্তু এক্সপ্লেনেশনগুলো সব নেই। তো আমি মোটামুটি সাজিয়েছি আর কি, আমার যে ওয়ার্ড ইসে আছে ল্যাপটপে, এখানে আমি এক্সপ্লেনেশনগুলো প্রচুর, মানে সব সাজিয়ে নিয়েছি। মোটামুটি একটা ক্লাস এখন করাবো ফেব্রুয়ারি থেকে, যে ক্লাস আমি এখানে করাবো যেহেতু, সেহেতু আমাকে এখান থেকে তৈরি হতে হবে। সেই জন্য এখান থেকে এক্সপ্লেনেশন সাজিয়েছি, নোটও করেছি প্রচুর। আরেকটা কথা সেটা হচ্ছে, যদি কেউ এখান থেকে, তোমরা আর কি, পায়েল আছো, লিসা আছো, রাজীব, শতাব্দী, রাজীব করবে কিনা জানি না, তো তোমরা মকসে 300 টাকা করে দিচ্ছ। যদি তোমরা, আমি এটা কাউকে বলবে না, যদি 500 টাকা করে তোমরা ইসে করো আর কি, তাহলে পেপার ওয়ান মক টেস্ট, পেপার ওয়ানের লাইভ ক্লাস, পেপার টু এর মক টেস্টগুলো সব পেয়ে যাবে আর কি। এটা কাউকে বলা যাবে না, বলবে না কাউকে, ঠিক আছে? যদি কেউ করতে চাও তাহলে আমাকে মেসেজ করো। তো রাখছি তাহলে। আর এটা প্রত্যেকদিন পড়ো ঠিকঠাক। কেউ কিছু জিজ্ঞাসা করতে চাইলে করো, করতে পারো। তোর কোনো জিজ্ঞাসা আছে পায়েল? শতাব্দী? আচ্ছা, কেউ কোথাও পড়ো নাকি পেপার ওয়ানটা? কোথাও পড়ো নাকি বলো? পায়েল কোথাও পড়ো পেপার ওয়ান? না স্যার। আচ্ছা। স্যার আমার একটা প্রশ্ন ছিল, এই যে প্রকরণগুলো নায়ক ভেদ প্রকরণ, মানে প্রথম হুম ভাগ নায়ক ভেদ, দ্বিতীয় ভাগ নায়িকা ভেদ, হুম আর তৃতীয় ভাগ কোনটা? হরিপ্রিয়া। আমাদের কটা ছিল? আমাদের 4টা না? চারটে। 4টা ভাগ ছিল। হুম কি ছিল? নায়ক ভেদ প্রকরণ, নায়িকা ভেদ প্রকরণ। এরকম একটা প্রশ্ন কি এসেছিল স্যার? আমার না প্রশ্নটা ঠিক মনে পড়ছে না, মানে এরকম কোনটা একটা ছিল? প্রশ্ন যেন হ্যাঁ এসেছিল। হ্যাঁ, মানে দিয়েছিল পর পর সাজানো মনে হয়। সাজানো না, এমনি শর্ট তাহলে কোশ্চেন, যে তৃতীয় প্রকরণের নাম কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা তো উজ্জ্বল নিউনি বইয়েই তো আছে, তাই না? প্রকরণগুলোর পর পর সাজানো আছে না পরিচ্ছেদ হিসাবে? হ্যাঁ নায়ক আছে, ভেদ, মানে নায়িকা ভেদ, শৃঙ্গার ভেদ, হরিপ্রিয়া প্রকরণ। ওটা তো মানে ধ্রুব কুমার বইয়েতে ধ্রুব কুমারের, ওরকম হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার কাছে এই বইটা আছে। আমি আরেকটা বই যেটা আছে সেটা হচ্ছে বৈষ্ণব রসপ্রকাশ, ক্ষুদিরাম দাস। এই বইটা ডাউনলোড করা আছে, এটা টুকটাক দেখি। এছাড়া উজ্জ্বল মিনি যে মূল বইটা সেটা আমার কাছে নেই। ওটা একটু বলে দেবেন স্যার পরে? ঠিক আছে, আমি দেখি যদি বইটা আমি অনলাইনে পাই আর কি, তাহলে দেখে নিয়ে বলবো। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে তাহলে থাকলো। গুড নাইট। স্যার গুড নাইট, রাখ।